বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা জাতির সামনে উপস্থাপন করবেন ২০২৫-২৬ অর্থ বছরের জন্য বাজেট। তো সেই বাজেটের আগে আমরা কিছু বিষয়ে আলোচনা করব। আপনাদের সাথে পুরো আয়োজনে আছি আমি তানজিম শাফিন। এখন টেলিভিশনের বিশেষ বাজেট আয়োজন ২০২৫-২৬ বাজেটে আপনাদের সাথে আলোচনার জন্য আমরা আছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শারমিন নীলুর্মি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেই সময় দাঁড়িয়ে আছি ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পরে, গণঅভ্যুত্থানটি হয়েছিল একটি শব্দের পেছনে, বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী শব্দের পেছনে যখন কোটি মানুষ এসে দাঁড়িয়েছিলেন, তাদের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে একটি নতুন সরকার গঠিত হলো এবং সেই সরকার আমরা বলছি যে সংস্কারের প্রতি জোর দিতে হবে, যেই সংস্কার বাংলাদেশের মানুষকে তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের জন্য সাহায্য করবে। তো সেই সম্ভাবনার পূর্ণ বিকাশের জন্য যে সংস্কারের কথা আমরা বলছি, সেখানে এই বাজেটটি একটি রোল মডেল হতে পারে। তো আপনার কি মনে হচ্ছে যে এই প্রস্তাবিত বাজেটে যেসব প্রস্তাবনা এসেছে সেখানে বৈষম্য দূর কতখানি করা যাবে বলে এই বাজেট থেকে আমরা পেতে পারি? ধন্যবাদ শাফিন, আপনার মাধ্যমে এখন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিকই বলেছেন যে আমাদের যে অভিপ্রায়ের জায়গা, আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল অগাস্টের পরে, সেটা আসলে এই বাজেটের মাধ্যমে রাজনৈতিক দর্শন যেটা অর্থনৈতিক দর্শনে রূপান্তরিত হয়ে বাজেটের মধ্যে নিরূপিত হওয়ার কথা, সেটা আমরা কিভাবে দেখব, সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের যে ধারাবাহিক অর্থনৈতিক যে যাত্রা রয়েছে তার জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অগাস্ট মানে হচ্ছে পরবর্তী বাজেটের জন্য সেপ্টেম্বর অক্টোবর কিন্তু বাজেট নিরূপণ হয়ে যায়, কারণ এটার যে প্রক্রিয়া আছে এটা চূড়ান্ত করবার জন্য সেখানে এই সময়টা লাগে। ফলে আমলাতান্ত্রিক যে পরিকল্পনার যে সময়গুলা, সেই সময়টা আমরা যখন ঠিক প্রথম অগাস্টের পরে নতুন সরকার এসেছেন তখন খুব মনোযোগী হতে পেরেছেন, এইটা আমার কাছে মানে মনে হয় না। কিন্তু আমলাতন্ত্র তো সেখানে ছিলেন, যারা মন্ত্রণালয় বিভিন্ন এজেন্সিতে কাজ করছেন তারা তো বাজেটের এই নির্মাণের সাথে ছিলেন। এখানে একটা খুব মিসম্যাচ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে নতুন আকাঙ্ক্ষা এবং চলমান বাস্তবতায় তাদের আমলাদের যে শিক্ষণ, সেই শিক্ষণের সাথে নতুন অভিপ্রায়টা কিভাবে মেলবন্ধনটা ঘটবে, সেই চর্চাটা কয়েক মাসে করা গেছে কিনা আমি জানি না এবং আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ক্ষেত্রে একটা জিনিস ঘটতে পারতো, সেটা হচ্ছে সকল অংশীজনের সাথে আলোচনা করা। আপনি যদি বলেন সরকারের সকল সীমাবদ্ধতা আমি মেনে নেব, কিন্তু এই সীমাবদ্ধতার মানতে আমার কষ্ট হয় যে সরকার তেমন কোনো অংশীজনের সাথে কথা বলেননি এই বাজেট নিরূপণের ক্ষেত্রে। এটা একটা বড় ধরনের আমি বলবো যে দুর্বলতার জায়গা, যেটা আমরা চেয়েছিলাম যে এই সরকার উত্তরণ হবে এই সরকারের এখান থেকে। যেহেতু আপনি বলছিলেন যে অংশীজনদের কথা, আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের প্রতি সরকার গুরুত্ব দিয়েছে। এখানে পলিটিক্যাল পার্টির সাথেও সরকারের বাজেট নিয়ে আলোচনা হয়নি। তো সেক্ষেত্রে সরকার সংস্কার মানসিকতা ধরে রাখতে চাইলে সেখান থেকে আসলে সবার মতামত না থাকলেও তারা বেশ কিছু বিষয়ে চোখ রাখতে পারেন, যেহেতু সেখানে অনেক অভিজ্ঞজনরা রয়েছেন। তারা তাদের যেই বুদ্ধিবৃত্তিক জায়গা সেখান থেকে সেই চেষ্টাটা করতে পারেন। আমরা যদি বৈষম্যের কথা বলছিলাম শুরুতেই, যে একেবারে মাঠ পর্যায়ে যারা উৎপাদক শ্রেণী রয়েছে, অর্থাৎ আমাদের কৃষকের কাছে যাই, তাহলে এই বাজেটে আসলে কৃষকের জন্য, শ্রমিকের জন্য কি থাকছে? আচ্ছা, এর যে বাস্তবতায় দাঁড়িয়ে আপনি প্রশ্নটা করছেন, বলে রাখা ভালো যে এই বছরে আর্লি বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের কিছু কিছু বেল্টে মধ্যাঞ্চল থেকে শুরু করে পূর্বাঞ্চলের দিকে কিন্তু বন্যা শুরু হয়েছে, বন্যার ঝুঁকি এখন প্রবল। এই বাস্তবতায় দাঁড়িয়ে বলি যে গত অর্থ বছরেও বা যেটুকু বরাদ্দ ছিল তার 70% আমার গ্রামীণ অর্থনীতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে কাজের বিনিময়ে, খাদ্য কাজের বিনিময়ে অর্থের যে ইয়েটা ছিল, ফ্লোটা ছিল, সেটা যায় নাই। বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও সেটা মাঠে গড়ায়নি। তার একমাত্র
মানে এটা প্রধান কারণ, একমাত্র বলবো না, প্রধান কারণ হচ্ছে আমাদের স্থানীয় সরকারের যে যারা ছিলেন এইগুলোকে ভেহিকেল হিসেবে পৌঁছে দেওয়ার জন্য কাজের, তারা তো নাই। আমাদের উপজেলার নির্বাহী যে পরিষদগুলো ছিল সেগুলো ডিসফাংক্ট এখন। ইউনিয়ন পরিষদের যারা আছে তারাও কিন্তু এই সামান্য অর্থটুকু নিয়ে তেমন কাজ করতে এখন আগ্রহী না, কারণ অনেকগুলো চোখের উপর তাদেরকে থাকতে হয়। ফলে যেটা হয়েছে, আমাদের রুরাল অবকাঠামো কিন্তু ভীষণ রকম ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে এখন আপনি ভেবে দেখেন যে আমার যেটুকুও বা বরাদ্দ ছিল সেটুকুও আমি গ্রামীণ অর্থনীতিকে না দেওয়ার কারণে আমার গ্রামীণ অর্থনীতি কিন্তু ভীষণ রকমভাবে পিছিয়ে পড়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে। এটা কোনো মতে বৈষম্য নিরোধক কোনো ধরনের বার্তা দেয় না। আমি বলছি যে খরচ করবার প্রবণতা, আপনি এই প্রবণতা যে রাতারাতি বদলে যাবে, এই বছরের বাজেটে আপনি দেখবেন যে গ্রামীণ বলবো না, কিন্তু লোকাল গভর্নমেন্টে বরাদ্দ বাড়ানোর বার্তা দেয়া হচ্ছে। আমাদের ইন্টেলিজেন্স যেটা বলে, লোকাল গভর্নমেন্টের বরাদ্দ বাড়ানোর একমাত্র কারণ হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান বাড়ানো। আপনি যদি স্থানীয় নির্বাচনগুলোকে অতি দ্রুত না নেন, স্থানীয় প্রতিনিধির হাত দিয়ে যদি আপনি না দিতে পারেন, স্থানীয় পর্যায়ে আপনার দেয়ার মানুষগুলো যদি না থাকে, আপনি এই টাকা খরচ করবেন কিভাবে? এটা ট্রান্সপারেন্সি কিভাবে আপনি নিশ্চিত করবেন? অ্যাকাউন্টেবিলিটি কিভাবে নিশ্চিত করবেন? আপনি ইউএনও সাহেবদেরকে তো ঝামেলায় ফেলছেন, অ্যাকচুয়ালি ডিসি সাহেবদেরকে ঝামেলায় ফেলছেন। হ্যাঁ, ফলে এগুলা কিন্তু শুধু বরাদ্দের বিষয় না, আমাদেরকে রাজনৈতিক বিবেচনাগুলো মাথায় রাখতে হবে যে আমাদের সেই ভেহিকেলগুলো আসলে কার্যকর অনেক কিছুই নাই, যেটা আমাদের সামনের নির্বাচন, স্থানীয় নির্বাচন অনেক কিছুর সাথে যুক্ত। এবং সেখানে অসাধু ব্যবসায়ী বা অসাধু চক্র সুযোগ নেওয়ার জায়গাটা থেকে যায়। না, আপনার তো এক ধরনের মেকানিজম না থাকলে আপনি ওকে, করাপশন হচ্ছে আপনি সিঙ্গেল আউট করতে পারেন যে ইনার হাতে দায়িত্ব ছিল, ইনি করেন নাই। যখন কারোর হাতেই দায়িত্ব থাকছে না, তখন তো এটা আপনি কাকে সিঙ্গেল আউট করবেন? অসাধু ব্যবসায়ী তো সব আমলেই ছিল। এছাড়াও যদি আমরা আরও কয়েকটি বিষয় দেখি, যে কৃষকের ক্ষেত্রে কৃষক যখন উৎপাদন করেন, তার উৎপাদন ব্যয়ের জন্য অনেক সময় কর্য করতে হয়, ঋণ করতে হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, অথবা তার সুদে ঋণ করতে হচ্ছে। এর পাশাপাশি আবার কৃষি যন্ত্রাংশের একটি বিষয় রয়েছে, সাথে সাথে এই উৎপাদনের যে ফলন সেটি আবহাওয়াজনিত যেই বিষয়গুলো থাকে সেখানে তো ক্ষতিগ্রস্ত হয়। একটা জিনিস আমি বলি, আপনি কৃষি বাজেট নিয়ে যদি প্রশ্ন রাখেন, তাই তো করবেন না। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি এরকমটা হয়, তারপরে যেই কৃষকের কাছ থেকে ধান চাল কেনা কর্মসূচি, যেখানে 1300-1400 টাকা বরাদ্দ থাকছে, কিন্তু কৃষক তার আগেই তার সেই ধান বিক্রি করে দিতে হচ্ছে, কারণ সেই সময় পর্যন্ত তিনি তার পরিবারকে অভুক্ত রাখতে পারেন না। শুনেন, আরও কিছু বাস্তবতা রয়েছে। আপনি এখন মাঠে যান, দেখবেন যে বোরো ধানগুলো উঠে গেছে, কিন্তু বোরো ধান শুকানোর মতো কোনো, অনেক জায়গায় আছে যে শুকানোর মতো কোনো ধরনের জায়গা নাই, ব্যবস্থাপনা নাই। তাহলে কৃষক সেটা চাতালের মালিকের কাছে বিক্রি না করে দেওয়া ছাড়া তার কোনো উপায় নাই। ফলে আপনি গভর্নমেন্টও প্রণোদনা দিচ্ছে চাতালের মালিককে, অনেক বেশি দামে চাতালের মালিক থেকে কিনছেন, কারণ তাতে গভর্নমেন্টের কিছু সুবিধা হয়। কৃষকের কাছ থেকে সরাসরি উনি কিনতে একটু নিরুৎসাহিত হন, হ্যাঁ, এবং কৃষকেরও উপায় নাই, সে আগেই বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এই যে পুনরুৎপাদন করছি আমরা একটা প্রক্রিয়ার, আপনি বাজেটে অর্থায়ন বরাদ্দ রেখে আপনি কি এমন কোনো বরাদ্দের রাখছেন যাতে করে আমার এই কৃষকটা না শুকানো পর্যন্ত এই চালটা ধরে রাখতে পারে? আপনি কি খাদ্য গুদামের আয়তন বাড়িয়েছেন যেখানে আমার কৃষকের কাছ থেকে অতিরিক্ত সংগ্রহ করে আমি খাদ্য গুদামে রাখতে পারি? আপনি কি পেয়েছেন আমন ধান যেটা উঠলো আমাদের মেঘনা বেল্টের গত বছরের আকস্মিক বন্যার, যেটার জন্য আমাদের প্রস্তুতি ছিল না, এই বন্যার পরে আমাদের আমন ধান কতটুকু হয়েছে? সরকারি স্ট্যাটিস্টিক্স ঠিকমতো পেয়েছেন? এখন তো বড় উঠে গেছে, তারপরেও আমন ধানের গ্রস প্রোডাকশন এস্টিমেশন কিন্তু আমরা তেমনভাবে পাইনি। এই যে তথ্য না পাওয়া, এবং তার সাথে আপনি যদি বাজেটটা মেলান, এবং তার সাথে আরেকটা তথ্য যে আমাদের এই বছরের প্রাক্কলিত জিডিপির যে গ্রোথ, সেখানে এগ্রিকালচার গ্রোথ সবচেয়ে কম, 2% কম। এটা তো অ্যালার্মিংলি কম। অর্থাৎ আপনি যেটা বলছিলেন সেটা হলো যে আমার বাজেটের যে যন্ত্রায়ন, সেইখানে এবার দেখবেন যে বলা হচ্ছে যে আমার ট্যাক্স এক্সেম্পশন কমানো হবে। অর্থাৎ আমি নিশ্চিত না, আমার কিন্তু অনেকগুলো কৃষক বান্ধব অনেকগুলো ট্যাক্স এক্সেম্পশন আছে, সেইগুলোর উপর হাত পড়বে কিনা আমরা এখনও কিন্তু নিটিগ্রিটি জানি না। আগামীকাল হলে বলতে পারতাম। আমার আশা রাখি যে আমার নীতি নির্ধারকের মাথায় সেটা রয়েছে যে কৃষকদের শুধু সাবসিডি নির্ভর হলে হবে না, ওনারা নিজেরাই কিনে নিতে পারবেন, নিজেরাই অনেক কাজ করেন,
সেখানে ওনাদেরকে শুধু একটু এগিয়ে দেওয়া প্রয়োজন আছে। আমি হরে ধরে যদি বলি যে ট্যাক্স এক্সাম্পশন আমি কমিয়ে ফেলবো, ট্যাক্স র্যাশনালাইজেশন গুরুত্বপূর্ণ কমানোর চাইতে। ফলে আমার কৃষির ভর্তুকি এবং কৃষিতে ট্যাক্স এক্সাম্পশনের কৃষি যন্ত্রাংশের উপরে, কৃষির র ম্যাটেরিয়ালের উপরে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখেছি যে এবারে কোল্ড স্টোরেজের যন্ত্রাংশের ক্ষেত্রে কিছুটা অব্যাহতি রয়েছে। এর পাশাপাশি আরও একটু বিষয় দেখছিলাম যে আমরা যখন মূল্যস্ফীতির কথা বলি, মূল্যস্ফীতিতে তো খাদ্য মূল্যস্ফীতি বাংলাদেশের মূল্যস্ফীতির বাড়ানোর জন্য সবচেয়ে বড় কারণ। তো সেইখানে এই খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই বাজেটে কি ধরনের পরিকল্পনা থাকতে পারত বা আছে? আমি যতদূর আমার ইন্টেলিজেন্স বলে সেটা হচ্ছে এবারে মহার্ঘ ভাতা আসছে। মহার্ঘ ভাতা যদি চালু থাকে, ধরেন আমাদের তো 85% উপরে ইনফর্মাল ইকোনমিতে, যেই 15% ফর্মাল ইকোনমিতে তার আপনি গভর্নমেন্ট চাকরি কয়জন করেন, এখন তাদেরকে আপনি মহার্ঘ ভাতা দিলেন। আমি বলছি না যে সেটা অযৌক্তিক, ব্যয় তো অনেক বেড়েছে, কিন্তু আপনি শুধুমাত্র তাদের জন্য প্রভিশন করলে বাজার তো আপনার আসলে ডিস্টর্টেড হবে এবং সেখানে আপনি আশা করবেন যে মূল্যস্ফীতি কমে যাবে, সেটা হয় না। আপনার বৈষম্য যদি নিরোধ করতেই হয়, সবচেয়ে আগে হাত দিতে হবে হচ্ছে দরিদ্র মানুষের কাছে। যারা আপনি মহার্ঘ ভাতা যাদেরকে দেবেন তারা একটু কম খাবেন, একটু কম পড়তে পারবেন, কিন্তু তারা কিন্তু বেঁচে থাকবেন। কিন্তু তাদেরকে দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি আসলে আমলাতন্ত্রকে তোষণ করলেন, আপনি আমলাতন্ত্রকে খুশি রাখলেন, খুশি হয়ে তেমন কোনো উপকার হবে না, কারণ পুরো বাজেটে ডিস্টর্ট হয়ে যাবে। তাহলে আমি বলছি যে ইনফ্লেশনের ক্ষেত্রে এই বাজেটে খুব বার্তা থাকবে এটা মনে হয় না। শুধুমাত্র সংকোচনমূলক যে নীতিটা রয়েছে সেই সংকোচনমূলক নীতিতে আশা করছেন সরকার যে ইনফ্লেশন কন্ট্রোলড হবে, কিন্তু আমরা রোজার মধ্যে যদি দেখেন এটা কিন্তু একটা বাজার তদারকির ব্যবস্থা, অর্থাৎ এটা একটা গভর্নেন্সের ব্যবস্থা। সংকোচনমূলক নীতির সাথে গভর্নেন্সটা যদি ঠিকঠাক রাখতে পারে তাহলে হয়তো বা ইনফ্লেশন খানিকটা কমবে। আদারওয়াইজ আপনি যে মহার্ঘ ভাতার মতো যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছেন, ইনফ্লেশন চট করে কমার তেমন কোনো কারণ দেখি না আমি। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আমলাদেরকে যে জায়গায় তুষ্ট করার বিষয়টি আসছে, আমরা যদি দেখি যে বিগত বাজেটগুলোতে যখন রাজনৈতিক সরকার থাকে বা সংসদীয় যে বাজেটগুলো হয় সেখানে একটা প্রত্যাশা থাকে সবসময় যে আমরা উন্নয়নকে সামনে আনতে চাই, বা যে বিষয়গুলো থাকে যে রাজনৈতিক দল জনগণের পাশে দাঁড়ানোর যে চিত্র সেটি দেখাতে চায়। তো এই বাজেটে তো এরকম কোনো প্রত্যাশার চাপ কি সরকারের উপর পড়ে কিনা এবং তার প্রতিফলন দেখা গেছে? দেখেন, আপনি যখন বৈষম্য বিরোধী বলছেন সেটা তো বিরাট প্রত্যাশার চাপ। আপনি উন্নয়নের সাথে বৈষম্য বিরোধের তো কোনো বিরোধ আমি দেখি না। আপনার উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান ছাড়া তার উন্নয়ন ঘটবে না, ঘটার কোনো কারণ নাই। মানে আমরা এমন উন্নয়ন চাই না যেখানে আপনার কর্মসংস্থান নাই। তার মানে হচ্ছে আপনার কর্মসংস্থান ঘটতে হবে, সাথে সাথে উন্নয়ন ঘটতে হবে, মানুষের হাতে টাকা আসবে এবং টাকাটা এমনভাবে বণ্টিত হবে, কাজ এমনভাবে বণ্টিত হবে, দক্ষতার বিন্যাস এমনভাবে ঘটবে যাতে করে মানুষ সকলে কম বৈষম্যের মধ্যে থাকেন। বৈষম্যটা আমরা আস্তে আস্তে কমাবো, এইটাই তো আমার হচ্ছে মূল লক্ষ্য ছিল। এখন আপনি যখন আপনি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাড়ান, কিন্তু আপনি যখন প্রাইমারি শিক্ষাতে আবার সিগনিফিক্যান্টলি অর্থায়ন কমিয়ে দেন, তখন আসলে বৈষম্য, আমি বলছি না মাদ্রাসাতে কিন্তু বাড়াতে হবে, কিভাবে বাড়াতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই না যে আমি ওইটাকে বাড়াবো, আমার গণশিক্ষা এবং প্রাথমিক শিক্ষাকে আমি নজর কমিয়ে দেব। তাহলে তো আমার আসলে বৈষম্য নিরোধ হবে না আসলে। কারণ মাধ্যমিক গণশিক্ষা হচ্ছে আমাদের আপামর যে বাচ্চারা আছে তারা হচ্ছে সেই জায়গার মধ্যে থাকে। এবং সরকারি স্কুলে কারা যায় বলেন তো? আমার দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাই যায়। সরকারি কর্মকর্তাদের বাচ্চারা খুবই কম, যে আপনি সেই জায়গায় হাত কেন দিবেন? সেই জায়গায় আপনি কন্ট্রাকশনারি মেজারে কেন যাবেন? যাওয়াটা তো ঠিক হয় না আসলে। এই যে এগুলো তো আসবো, আপনি শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে ছিলেন যেখান থেকে অর্থনীতির যেই বিগত দুর্নীতি তার যেমন সবকিছু ছিল, আবার আগামীতে অর্থনীতিকে সুসংহত করার জন্য, টেকসই করার জন্য কিছু পরিকল্পনা আপনারা দিয়েছিলেন। সেই প্রসঙ্গে আসবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক দেখছেন বাজেট আলোচনা 2025-26, ফিরছে একটা বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বিশেষ আয়োজন বাজেট 2025-26। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর শারমিন দিলুরমি। আপনার কাছে জানতে চাইবো যে আপনি শ্বেতপত্র প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলেন, তো সেখানে অর্থনীতিকে টেকসই ভিত্তি দেওয়ার জন্য আপনারা বেশ কিছু সুপারিশ এনেছিলেন। বিগত অর্থনীতির যে হোয়াইট কলার ক্রাইমগুলো রয়েছে, যে দুর্নীতিগুলো রয়েছে, সেগুলো আপনারা তুলে ধরেছেন। সেই সম্পর্কে এই সুপারিশগুলো কতটা মূল্যায়িত হচ্ছে এই আগামী বাজেটে? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন আমি একটু বলি। সেটা হচ্ছে যেমন আমাদের একটা সুপারিশ ছিল হচ্ছে এনবিআর এর যে বিভাজন, নীতি, এনবিআর নীতি এবং এনবিআর রাজস্ব আহরণ, এই দুটোর যে পৃথকীকরণ। কিন্তু আমরা কখনো বলি নাই যে আপনি গেজেটটা তৈরি করবেন হচ্ছে রাত্রিবেলা। সেটা আমরা কোথাও বলি নাই। এটা গ্লোবাল গুড প্র্যাকটিসের অংশ, কিন্তু আপনি দুটোর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়াতে দুটো ভাগ করেন। কিন্তু তার মানে এই না যে আপনি রাজস্ব কর্মকর্তাদের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার সাথে তাদের অনেক ধরনের সীমাবদ্ধতাও নিশ্চয়ই রয়েছে, সেটা সকল বিষয়ের ক্ষেত্রেই সত্যি, পেশার ক্ষেত্রেই সত্যি। ওনাদের সাথে আলোচনার সাপেক্ষে শুধুমাত্র আমলা নির্ভর হয়ে যাওয়ার মানে না হয়ে ওনাদের সাথে একটা বড় ধরনের আলোচনার ভিত্তিতে এবং আরও অংশীজনের আলোচনার ভিত্তিতে এটা করা সম্ভব ছিল। ফলে সুপারিশ খাতা কলমে গ্রহণ করা এবং আসলে সুপারিশ গ্রহণ করার প্রক্রিয়া, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আর একটা জিনিস আমি বলবো যে আমরা যেমন বলেছিলাম যে অতি মূল্যায়িত প্রকল্পগুলোর ব্যাপারে সরকার কি ভাববে, তারপরে যেগুলো আসলে তেমন কোনো দরকার নাই সেই প্রকল্পগুলোর চলমান রয়েছে কি করবে। এবার সরকার বলেছে দেখেন যে ওনারা অতি মূল্যায়িত প্রকল্পগুলো কিছু কন্টিনিউ করবেন, কিছু কন্টিনিউ করবেন না, মেয়াদ বাড়াবেন না একেবারে। এগুলোর না কোনো স্ট্রিট ফার্স্ট রুল আসলে করাটা খুব কঠিন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। এক বিশ্ববিদ্যালয় 18 সালে বিল পাস হয়েছে, অনেক বড় একটা ক্যাম্পাস করবে বলে অনেক বড় জমি নিয়েছে, 600 কোটি টাকায় জুন মাসে শেষ হয়ে যাবে। কি হয়েছে আমি বলি, 2600 কোটি টাকা বরাদ্দ ছিল, এই জুন মাসে শেষ হবে। এর মধ্যে হয়েছে 600 কোটি টাকার মধ্যে যেটুকু খরচ হয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে জমি অধিগ্রহণ এবং কম্পেনসেশন। একটা 1.5 তলার টিএসসি হয়েছে, একটা 1 তলার স্পোর্টস সেন্টার হয়েছে, আর কিছু বিল্ডিংয়ের পিলার হয়েছে। এখন আপনি যখন 600 কোটির পরে বলছেন যে একে আর বাড়াবেন না কারণ আপনার প্রকল্পের মেয়াদ শেষ, 2600 কোটি টাকার মধ্যে খরচ হয় নাই, আপনি এখন একাডেমিক বিল্ডিং কোথায় জায়গা দিবেন? এইগুলো তো প্রশ্ন না, এগুলো খুব পপুলার কনভারসেশনে আমরা বলে যেই আমার কাছে মনে হয় যে খুব নিটিগ্রিটিতে গিয়ে সরকার কি সেই চাপে আছেন কিনা যে খুব পপুলার ভার্সনে মানুষ কি বলছে বুঝে হোক না বুঝে হোক সেই চাপটা ওনাদের উপরে থাকুক, এটা আমি আশা করি নাই। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে পপুলার ভার্সনের একটা চাপ সরকারের উপরে আছেন এবং অনেক সিদ্ধান্ত ধরেন আমি বন্ধ করে দিলাম, কিন্তু সেটা আসলে যেটুকু টাকা তাহলে খরচ হয়ে গেছে সেটুকুর তো আমি কোনো ধরনের বেনিফিট আমি নিয়ে আসতে পারবো না। ফলে র্যাশনালাইজ করবার মতো যথেষ্ট চিন্তা আছে কি না ওই জায়গাটায়, যেহেতু আমরা খুব স্বচ্ছতার ভিত্তিতে আমরা দেখি নাই যে এটা ঘটেছে, আমি খুব নির্ভরতার সাথে বলতে পারবো না, কনফিডেন্সের সাথে বলতে পারবো না যে এটা খুব ভালোভাবে হচ্ছে। যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির যেই বরাদ্দ, সেটি আমরা দেখেছিলাম যে চলতি অর্থ বছর 2024-25 থেকে 35,000 কোটি টাকা কমানো হয়েছিল এবং যেই অঙ্কটি দাঁড়িয়েছিল 2,30,000 টাকা, সেটি আবার 2025-26 অর্থ বছরের জন্য ধরা হচ্ছে। তো এই এডিপির যেই উন্নয়নের খাতগুলো, সেখানে আমরা দেখছি যে যেই বিগত অর্থ বছরের যে প্রবণতা ছিল একই প্রবণতায় পরিবহন যোগাযোগে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে শুরু হচ্ছে এবং শিক্ষা স্বাস্থ্য এগুলো খুব পরের দিকে আসছে। তো শিক্ষা স্বাস্থ্যর মতো মৌলিক বিষয়গুলোকে বাজেটে কি অবমূল্যায়ন করা হয় বারবার কিনা, এটা একটা উদাহরণ তৈরি করার সুযোগ ছিল কিনা এই বাজেটের মাধ্যমে? যে উদাহরণ তৈরি করার সুযোগ ছিল, হ্যাঁ। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন বাজেট বাড়ানোর কথা বলি তখন তো আমাদের যেহেতু সম্পদ সীমিত, প্রত্যেকটা বিষয়ে বাজেট বাড়ালে একটা আরেকটার সাথে কম্পিট করছেন, তো ফলে সবগুলোর বাজেট একসঙ্গে বাড়াতে পারবো না। তা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কিভাবে খরচ করব।
আমার অ্যাপ্রোচটা কী হবে। সেই ক্ষেত্রে আপনি দেখেন স্বাস্থ্যসেবার কথা যদি বলেন, স্বাস্থ্য বিভাগের কিন্তু যেটা স্বাস্থ্য বিভাগ, যার হাত ধরে প্রায় 50% অর্থায়ন আমাদের স্বাস্থ্য খাতের ঘটে, সেইখানে উল্লেখযোগ্যভাবে স্বাস্থ্য বিভাগের অর্থায়ন কমানো হচ্ছে বলে আমরা শুনেছি। 2000 কোটি টাকার মতো, যেটি আমরা না, 2000 কোটি টাকা বাড়ানো হচ্ছে আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে, কমানো হচ্ছে স্বাস্থ্য খাতে কমানো হচ্ছে। এখন দেখেন দেশে গভর্নমেন্টের স্বাস্থ্য খাত কারা ব্যবহার করে? সরকারি স্বাস্থ্য খাত ব্যবহার করে হচ্ছে দরিদ্র এবং মধ্যবিত্তরা। আর যারা পারেন, যাদের সামর্থ্য আছেন, ওনারা বেসরকারি খাতে যান। যদিও আমি মনে করি, আমার বরাবরের অভিজ্ঞতা বলে, সরকারি চিকিৎসা ব্যবস্থা, সরকারি ডাক্তাররা কিন্তু ভীষণ ভালো। সরকারি চিকিৎসালয়ে যে সমস্ত ডাক্তাররা সেবা দেন, তাদের মান নিয়ে আমার কোনো ধরনের সংশয় নাই, কিন্তু সেবা দানের বাস্তবায়ন যোগ্যতা নিয়ে তো আমরা সবাই ভুক্তভোগী, রাইট? তো সেই ক্ষেত্রে যদি আমি অর্থায়ন কমিয়ে দিই, বিশেষ করে এমন একটা পরিস্থিতিতে যখন আমার প্রতিবেশী দেশে যেই ধরনের হসপিটাল ট্যুরিজম ছিল সেটা যখন বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, এখন ব্যাংকক সিঙ্গাপুরের ভিসা নিতে গেলেও আমার বেশ অনেকটা অপেক্ষা করতে হয়। সেটা তো ধনী ব্যক্তিদের জন্য, বিশেষ করে টার্সিয়ারি যে সমস্ত চিকিৎসা রয়েছে তাদের জন্য আমরা দেখেছি, লক্ষ্য করেছি এখানে যাওয়া পরে, সেগুলো এখন প্রায় বন্ধ। তো সেই ক্ষেত্রে আমার স্বাস্থ্যসেবা তো এই দেশের মধ্যে বাড়ানোর একটা সুযোগ ছিল, এবং সেই সুযোগটা আমরা নষ্ট করছি এবং এলডিসি হয়ে যাব। আমার তো শুধুমাত্র হাসপাতাল সেবা না, আমার টিকার সেবা, আমার যক্ষ্মা, কমিউনিকেবল ডিজিজের যেমন যক্ষ্মা প্রতিরোধ সেবা, যেগুলোর অর্থায়ন বিদেশি ফান্ডের উপর নির্ভর ছিল, সেইগুলোর অর্থায়ন অনেকখানি সংকুচিত হয়েছে এবং সামনে বন্ধ হয়ে যাবে, এবং কিছু বন্ধ হয়েছে। সেইগুলোর অর্থায়ন কিন্তু সরকারি হাত থেকেই যাওয়ার কথা ছিল। সেইগুলো সমেত যখন স্বাস্থ্য বিভাগের বরাদ্দ কমে যায়, তখন আমাদের আশঙ্কা বাড়ারই কথা। আর ইতিমধ্যে আপনি খেয়াল করেছেন ওষুধের দাম কিন্তু বেড়েছে, ফলে নীতি কৌশল, অর্থায়ন সবগুলো মিলিয়ে স্বাস্থ্যক্ষেত্রে আশা করবার তেমন কোনোই কারণ নেই, বরং নিরাশ হওয়ার অনেক সুযোগ রয়েছে। আমরা দেখলাম যে ক্যান্সার সহ বেশ কিছু ওষুধের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সেখানে কিছু ধরনের ছাড় দেওয়া হচ্ছে। তবে যদি শিক্ষার বিষয়টিতে আবারও ফিরে যায়, আপনি বলছিলেন শুরুতে যে প্রাথমিক ও গণশিক্ষার কথা বলছিলেন, কারিগরি ও মাদ্রাসার কথা বলছিলেন, আমরা উচ্চশিক্ষার যেই বরাদ্দ সেটিও খুব একটা বাড়েনি। 2000 কোটি টাকা আপনি যদি নমিনাল বেড়েছে, তো আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড করেন, রিয়েল টার্মসে আসেন, দেখবেন যে হরে ধরে আগের বছর বা তার চেয়ে কমে গেছে। সেক্ষেত্রে এই যে আমরা বলছিলাম যে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেখানে একটা বড় ধরনের জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে এবং তারা দেশ পরিচালনা করছে, তো এই জায়গাটিতে শিক্ষার্থীদের যেই পরবর্তী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম, তাদের যেই চাওয়া, তারা চাচ্ছে যে তারা স্বনির্ভর হতে চায়। তাদের সাথে আমরা যখন মাঠে ঘাটে কথা বলতে চাই, তখন তারা বলে আমরা স্বনির্ভর হতে চাই। বাংলাদেশে গবেষণা কার্যক্রমে অনেক পিছিয়ে আছে। আপনারা গবেষণা করতে গিয়ে কতটা বাধার সম্মুখীন হন সেটা আপনারা ভালো জানেন। তো এই যে অনেক দেশে আমরা তো জানি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&Dর একটা আলাদা বিভাগই রয়েছে, সেখানে আমি আপনাকে বলি, উচ্চশিক্ষায় যদি আপনি বিনিয়োগ বলেন, গত 15 বছরের ট্রেন্ড আমি এখন বলে দিতে পারি। 2009-এ যেখানে 108 কোটি টাকা ছিল বিশ্ববিদ্যালয়গুলোর ইউজিসিতে রিসার্চের বরাদ্দ, সেটা এসে ঠেকেছে ধরেন 180 থেকে 200 কোটি টাকা। সেখানে উন্নয়ন ব্যয় বেড়েছে ধরেন 800 কোটি থেকে 4000-5000 কোটি টাকায়, পরিচালনার ব্যয় বেড়েছে ধরেন 2000 কোটি থেকে 6000-7000 কোটি টাকা হয়েছে। এরকমভাবে মানে আপনি বুঝতে পারছেন 200 কোটি টাকা হচ্ছে রিসার্চে, আর যেখানে আপনার পরিচালন ব্যয় 5000 কোটি টাকার উপরে, তাহলে আপনি বুঝতে পারেন যে গবেষণায় কী ধরনের ফান্ড যায় আর কি। এটা আমি ইউজিসির মাধ্যমে উচ্চশিক্ষার গবেষণার কথা বললাম। দেরিতে হলেও সরকার একটা কাজ করেছেন, সেটা হচ্ছে মে মাসে ওনারা একটা বিবিএসের জন্য একটা টাস্কফোর্স তৈরি করেছেন, যারা বিবিএসের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিভাবে আরও মানে নির্ভরযোগ্য করা যাবে, কিভাবে এর বিন্যাসটা বিস্তৃত হবে, কিভাবে আরও ক্রেডিবল ডেটা তৈরি হবে, সেই ব্যাপারে একটা টাস্কফোর্স করেছেন। ওনারা খুবই গভীরভাবে কাজ করছেন। আমরা আশা করি যে সেই জায়গাটা দেখব। হ্যাঁ, এগুলো কিন্তু সব অর্থায়নের সাথে যুক্ত তা না, এগুলো হচ্ছে সদিচ্ছার সাথেও অনেক কিছু যুক্ত থাকে আর কি। হ্যাঁ, এইবারে আমি একদম স্বীকার করে নিচ্ছি সরকার বহুমুখী চাপে ছিলেন, এটাতে কোনো ধরনের অস্বীকার করবার তো কোনো সুযোগ নাই না। একটা নতুন সরকার, যাদের সরকার চালানোতে অভিজ্ঞতা ছিল না, ওনারা এক একজন বিভিন্ন দিকে ওনাদের কাজে অনেক ভালো,
কিন্তু তার মানে সরকার চালানোতে দক্ষ ছিলেন ব্যাপারটা তো তা না। আবার এক ধরনের প্রশিক্ষিত আমলা, কিন্তু আমি নেগেটিভ অর্থে একেবারেই বলছি না, ওনারা তো অনেক ধরনের কন্ট্রিবিউশন আছে না আমলা মানে সরকারি কর্মকর্তা যাদের রয়েছেন ওনাদের কিন্তু আবার ধরেন ওনারা ওনাদের ট্রেনিংয়ের বাইরে যাওয়া এত অল্প সময় তো সম্ভব না, বা কেনই বা যাবেন। ফলে এই যে বিভিন্নমুখী চাপ, এইটা সরকার এই বাজেটের ক্ষেত্রে আসলে এই চাপের প্রতিফলন আমরা দেখবই। এবং এইটা অংশীজনদের সাথে আলাপ করবার দরকার ছিল, প্রথমেও শুরু করেছি সেটা না করাতে হয়েছে কি এটার ক্রেডিবিলিটি এবং এটার কাঠামোগত যে পরিবর্তনটা আমরা আশা করছিলাম, যে একটা কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত থাকবে, সেটা খুব একটা দেখছি না আর কি। তবে বড়োইং এর ক্ষেত্রে কিছু ইয়ে আছে, ইঙ্গিত রয়েছে। ডক্টর শর্মিন নীলুর মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা আলোচনা করছিলাম বাজেট 2025-26 নিয়ে। এর পরবর্তী ধাপে আরও অর্থনীতিবিদ এবং ব্যবসায়িক অংশজনরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। সে পর্যন্ত সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ।